আসসালামু আলাইকুম। আমি মোজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আজকে আপনাদের সাথে ফিজিক্সের অভিকর্ষ ও মহাকর্ষ অধ্যায় থেকে আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে কেপলারের সূত্র। কেপলারের সূত্র। সূর্যকে কেন্দ্র করে গ্রহসমূহ একটা নিয়ম মেনে ঘুরছে। এই নিয়ম মেনে ঘোরার উপর কেন্দ্র করে কেপলার তিনটি সূত্র দিয়েছেন। এই তিনটি সূত্র কেপলারের সূত্র নামে পরিচিত। এক নম্বর সূত্র, প্রথম সূত্র বা কক্ষপথের সূত্র। কেপলারের এক নম্বর সূত্রকে কেপলারের প্রথম সূত্র বা কক্ষপথের সূত্র বলা হয়। বিজ্ঞানী কেপলার বলেছেন এই সূত্রতে, সূর্যকে কেন্দ্র করে গ্রহসমূহ উপবৃত্তাকার পথে ঘুরছে। অর্থাৎ সূর্যকে ফোকাসে রেখে গ্রহসমূহ উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। অর্থাৎ আমরা পাশের চিত্রতে দেখতে পাচ্ছি যে এফ একটি ফোকাস, এফ ড্যাশ আরেকটি ফোকাস। এই এফ অথবা এফ ড্যাশ দুইটি ফোকাসের মধ্যে যে কোনো একটি ফোকাসে সূর্য থাকবে এবং গ্রহগুলো তার একে এই উপবৃত্তাকার কক্ষপথে তাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। এটি মূলত প্রথম সূত্র বা কক্ষপথের সূত্র নামে পরিচিত। এরপরে আমরা দেখব সূত্র বা ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র, দ্বিতীয় সূত্র বা ক্ষেত্রফলের সূত্রতে বিজ্ঞানী কেপলার বলেছেন, গ্রহ সমূহ সূর্যকে কেন্দ্র করে বা সূর্যকে ফোকাসে রেখে গ্রহসমূহ সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। অর্থাৎ আমরা যদি সূর্যকে এফ ফোকাসে ধরি তাহলে গ্রহসমূহ টি সময়ে যদি এ থেকে বি বিন্দুতে আসে তাহলে ওই একই টি সময়ে ওই গ্রহসমূহ আবার সি থেকে ডি বিন্দুতে আসবে। এবং এই ক্ষেত্রে যদি আমরা দুইটি ত্রিভুজ বা দুইটি ক্ষেত্রফল দেখতে পাই, একটার ক্ষেত্রফল হচ্ছে সিডিএফ ক্ষেত্রফল, আরেকটি হচ্ছে এবিএফ ক্ষেত্রফল। এই ক্ষেত্রে ক্ষেত্রফল সিডিএফ সমান ক্ষেত্রফল এবিএফ। অর্থাৎ সিডিএফ এর ক্ষেত্রফল এবং এবিএফ এর ক্ষেত্রফল সমান। এবং এই সূত্রটি দ্বিতীয় সূত্র বা ক্ষেত্রফলের সূত্র নামে পরিচিত। এরপরে আমরা দেখব ৩ নম্বর সূত্র। তৃতীয় সূত্র বা সময়ের সূত্র বা আবর্তন কালের সূত্র। বিজ্ঞানী কেপলার বলেছেন, সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরছে এই গ্রহগুলো ঘূর্ণনের সময়ের বর্গ ওই সূর্য হতে ওই গ্রহ সমূহের দূরত্বের ঘনের সমানুপাতিক। অর্থাৎ এফ বিন্দুতে যদি সূর্য থাকে এবং এফ বিন্দু থেকে যত দূরে একটি গ্রহ ঘুরছে, মনে করলাম আমরা এ কক্ষপথে এ বিন্দুতে একটি গ্রহ ঘুরছে, তাহলে আমরা ধরে নিই যে সময় টি এবং দূরত্ব আর। অর্থাৎ যে একটি গ্রহের
সূর্যকে কেন্দ্র করে ঘুরতে টি সময়ের প্রয়োজন হয় এবং ওই সূর্য থেকে ওই গ্রহের দূরত্ব আর, তাহলে টি এর উপর স্কয়ার সমানুপাতিক আর এর উপর কিউব, অর্থাৎ সময়ের বর্গ সমানুপাতিক দূরত্বের ঘন। এই সূত্রটিকে মূলত বলা হয় কেপলারের তৃতীয় সূত্র বা সময়ের সূত্র বা আবর্তন কালের সূত্র। এখন আমরা অভিকর্ষ এবং মহাকর্ষ নিয়ে আলোচনা করব। দুইটি বিষয়, একটি অভিকর্ষ বল, আরেকটি হচ্ছে মহাকর্ষ বল। ফার্স্টে আমরা জানবো অভিকর্ষ বল কাকে বলে। পৃথিবীর যে কোনো একটি বস্তু এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ বলকে বলা হয় অভিকর্ষ বল। অর্থাৎ পৃথিবীর যে কোনো একটি বস্তু কণাকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেই বলটাকে বলা হয় অভিকর্ষ বল। আর মহাকর্ষ বলের সংজ্ঞাতে আমরা বলতে পারি মহাবিশ্বের দুইটি বস্তু কণা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় মহাকর্ষ বল। তো মহাকর্ষ বলে নিউটনের সূত্র আছে এবং মহাকর্ষ বল সম্পর্কে নিউটন সূত্র দিয়েছে, বিজ্ঞানী নিউটন। তো আমরা মহাকর্ষ বলের নিউটনের সূত্র দেখব এখন। মহাকর্ষীয় বলে নিউটনের সূত্র। মহাকর্ষীয় বলে আমরা নিউটনের চারটি সূত্র দেখতে পাই। তো চারটি সূত্র আমরা এখানে দেখব। এক নম্বর সূত্র হচ্ছে মহাবিশ্বের দুইটি বস্তু পরস্পরকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এটা আমরা এক নম্বর সূত্র দেখলাম। দুই নম্বর সূত্রে যাওয়ার আগে আমরা একটু বিষয় দেখে নিই। এই পাশে আমরা দেখি যে মহাকর্ষীয় বল F সমান G ইনটু m1 ইনটু m2 ডিভাইড বাই d স্কয়ার। এই সূত্র থেকে আমরা মহাকর্ষ বলের নিউটনের যে চারটি সূত্র আছে চারটির মধ্যে দুইটির বর্ণনা আমরা এখান থেকে দিতে পারবো। তো দুই নম্বর সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যদি আমরা একটু বাড়াই বা একটু কাজ করি এই সূত্রে, তাহলে F সমানুপাতিক লেখা যায় m1 ইনটু m2। তাহলে আমরা লিখতে পারি যে মহাকর্ষীয় বলের মান বস্তু দুইটির ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ মহাকর্ষীয় বলের মান F দুইটি বস্তু m1 এবং m2 ভরের গুণফলের সমানুপাতিক। এবং এখান থেকে আমরা তিন নম্বর সূত্র লিখতে পারি। তিন নম্বর সূত্রটাতে লেখা যায় ভাবে যে F সমানুপাতিক 1/d স্কয়ার। তাহলে লিখতে পারি মহাকর্ষীয় বলের মান বস্তু দুইটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
সঠিক। তাহলে আমরা বলতে পারি মহাকর্ষীয় বলের মান বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের তিনটা সূত্র এখান থেকে হয়ে গেল। আমাদের আর একটা সূত্র প্রয়োজন, সেটা হচ্ছে মহাকর্ষীয় বল সরল রেখা বরাবর ক্রিয়া করে। মহাকর্ষীয় বল সরল রেখা বরাবর ক্রিয়া করে। মূলত মহাকর্ষীয় বলের নিউটনের সূত্র এই চারটি, এবং এই চারটি সূত্র আমরা দেখলাম। এখন আমরা দেখব অভিকর্ষ ত্বরণ এবং মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক। অভিকর্ষ ত্বরণ এবং মহাকর্ষীয় ধ্রুবক এর মাঝে সম্পর্ক। আমরা জানি F সমান GMM ডিভাইডেড বাই r এর উপরে স্কয়ার, অর্থাৎ মহাকর্ষীয় বল F সমান GMM ডিভাইডেড বাই r এর উপরে স্কয়ার। তাহলে আমরা F সমান লিখতে পারি mg, এই পাশে থাকে GMM ডিভাইডেড বাই কি r এর উপরে স্কয়ার। তাহলে এই পাশের m এবং ওই পাশের m বাদ যায়, তাহলে g সমান লেখা যায় GM বাই r এর উপরে স্কয়ার। এটি মূলত অভিকর্ষ ত্বরণ এবং মহাকর্ষীয় ধ্রুবকের মাঝে সম্পর্ক, কারণ অভিকর্ষ ত্বরণকে g দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা বিভিন্ন স্থানে g এর মান বিভিন্ন, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আসলে g একটি ধ্রুবক রাশি না, g এর মান পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম। তো এই বিষয়টি আমরা আজকে দেখব। ভূপৃষ্ঠ হতে h উচ্চতায় g এর মান, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যদি আমরা একটা নির্দিষ্ট উচ্চতায় যাই তাহলে g এর মান কেমন হবে, এই বিষয়টি আমরা দেখব। আমরা জানি g GM বাই r এর উপরে স্কয়ার, এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। এখন h উচ্চতায় g এর মান g প্রাইম সমান GM বাই r প্লাস h এর উপরে হোল স্কয়ার, এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। এখন যদি আমরা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, অর্থাৎ 2/1 করে পাই, তাহলে কি দাঁড়াবে g প্রাইম বাই g সমান GM বাই r প্লাস h ডিভাইডেড বাই GM বাই r এর উপরে স্কয়ার। যেহেতু আমরা জানি ভাগ করা যায় না, তাহলে আমরা উল্টে দিব, g প্রাইম বাই g, উপরে হবে GM বাই r প্লাস h এর উপরে হোল স্কয়ার ইনটু উপরে যাবে r এর উপরে স্কয়ার, নিচে আসবে GM। তাহলে GM টাকে বাদ দেওয়া যায়, তাহলে g প্রাইম বাই g সমান উপরে r স্কয়ার নিচে r প্লাস h এর উপরে হোল স্কয়ার। এখন আমরা লিখব এখানে লব এবং হরকে r স্কয়ার দ্বারা ভাগ করব, ডান পাশে লব এবং হরকে r স্কয়ার দ্বারা ভাগ করব। তাহলে g প্রাইম বাই g সমান উপরে আসে 1 নিচে 1 প্লাস h বাই r, তারপরে হোল স্কয়ার লিখে নিলাম। হরকে r স্কয়ার দ্বারা ভাগ
করে। তাহলে এই পাশে আমরা দেখি কি হয়, এদিকে g প্রাইম বাই g সমান 1 প্লাস h বাই r উপরে মাইনাস 2। এবার নিচের স্কয়ার উপরে গেলে ইনভার্স হয়ে যায়, তাই ইনভার্স 2। এটাকে লেখা যায় g প্রাইম বাই g 1 মাইনাস 2h বাই r। আমরা সাইডে লিখে দিব দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করে, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করে পাই এবং উচ্চ ঘাত বর্জন করে। তাহলে g প্রাইম সমান g 1 মাইনাস 2h বাই r। এটাকে একটু সাজিয়ে লিখলে লেখা যায় g প্রাইম সমান g 1 মাইনাস 2h বাই r। তাহলে আমরা দেখতে পাচ্ছি পৃথিবী থেকে বা ভূপৃষ্ঠ থেকে একটি উচ্চতায় গেলে g টা চেঞ্জ হয়ে যায় এবং পৃথিবীর পৃষ্ঠে g এর মানের সাথে তার আমরা সম্পর্ক বের করে ফেললাম। তাহলে আমরা বলতে পারি যে ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় g এর মানটা অবশ্যই পরিবর্তন হয়। তাহলে আমরা এখানে প্রমাণ লিখে দিতে পারি। এখন আমরা দেখব পৃথিবীর বিভিন্ন স্থানে g এর মান বিভিন্ন, সেই টপিক থেকে পৃথিবীর অভ্যন্তরে g এর মান কেমন হয় বা g এর মানের পরিবর্তন কতটুকু হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে ভূপৃষ্ঠের অভ্যন্তরে g এর রাশি মালা। আমরা জানি পৃথিবীর আয়তন v সমান 4/3 পাই আর কিউ। আবার আমরা জানি রো ইকুয়াল টু m ভাগ v বা m সমান লেখা যায় রো v। এখন g সমান জানি gm বাই r এর উপরে স্কয়ার। তাহলে এখান থেকে আমরা একটু বের করে নিই, বা m সমান লেখা যায় রো ইনটু 4/3 পাই আর কিউ। তো এই ক্ষেত্রে m এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের সমীকরণটা আসে g ইকুয়াল টু g ইনটু রো ইনটু 4/3 পাই আর কিউ ডিভাইডেড বাই আর এর উপরে স্কয়ার, বা g ইকুয়াল টু স্কয়ার এবং এখানকার স্কয়ার কেটে গেলে এখানে শুধু একটা আর থাকবে, তাহলে g রো 4/3 পাই আর আমাদের এই মানটা থাকে। এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে বা পৃথিবীর ভূপৃষ্ঠে জি এর মানটা এরকম আসে। এটাকে আমরা 1 নম্বর সূত্রে লিখে দিলাম। এরপর আমরা গভীরতা জি বের করি। গভীরতায় জি প্রাইম সমান জি রো ইনটু 4/3 পাই আর মাইনাস এইচ। এটাকে আমরা 2 নম্বর সমীকরণে রেখে দিলাম। এখন 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে পাই। তাহলে কি হবে g প্রাইম বাই g রো ইনটু 4/3 পাই আর মাইনাস এইচ, নিচে g রো ইনটু 4/3 পাই আর। আমাদের সমীকরণটা এইভাবে আসে। তাহলে আমরা বাম পক্ষে যা আছে রেখে দিলাম, g প্রাইম বাই g সমান এই পাশ থেকে 0, এই পাশ থেকে 0 কেটে যায়, 4/3 কেটে যায়, পাই কেটে যায়, শুধুমাত্র থাকে উপরে
আর মাইনাস এইচ, নিচে শুধু থাকে আর। তাহলে জি প্রাইম বাই জি, এই আর এর নিচে ভাগ অবস্থায় আছে, এইচ এর নিচে ভাগ অবস্থায় আছে। তাহলে আমরা 8 কে 8 দ্বারা ভাগ করলে 1 মাইনাস এইচ বাই আর এরকম রাশি আসে। তাহলে এখন জি প্রাইম সমান আমরা লিখতে পারি জি ইনটু 1 মাইনাস এইচ বাই আর। তাহলে আমরা দেখতে পাচ্ছি পৃথিবী থেকে একটা নির্দিষ্ট গভীরতায় গেলে আমাদের তারপরেও জি এর মানের পরিবর্তন আসে। ওই জিটাকে এই জি প্রাইম দ্বারা প্রকাশ করেছি এবং পৃথিবী পৃষ্ঠে জি এর মানটাকে এই জি দ্বারা প্রকাশ করেছি। তো এই সমীকরণ বা এই প্রমাণ থেকে আমরা পৃথিবীর কেন্দ্রে জি এর মান যে শূন্য সেই প্রমাণটুকু করতে পারি। এই প্রমাণটি আমরা এখন দেখব যে পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য। যেহেতু পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য, এই প্রমাণে আমাদের এই রাশিটি প্রয়োজন হবে, সেহেতু আমরা এই রাশিটুক থেকে লিখে নিতে পারি। আমরা আগে টপিকটি লিখে দিই যে পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য। জি প্রাইম সমান জি 1 মাইনাস এইচ ভাগ আর। তাহলে জি প্রাইম সমান জি 1 মাইনাস, এক্ষেত্রে তো দূরত্ব বা উচ্চতা থাকে পৃথিবীর ব্যাসার্ধটুকু, কারণ যেহেতু পৃথিবীর কেন্দ্রে আমি জি এর মানটা বের করব। তাহলে এক্ষেত্রে এইচ এর জায়গায় হবে আর, নিচে আর। তাহলে জি প্রাইম সমান জি 1 মাইনাস 1 বা জি প্রাইম সমান 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য। এখন আমরা ভর এবং ওজনের মধ্যে সম্পর্ক এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভর এবং ওজনের মাঝে সম্পর্ক। ভর ও ওজনের মাঝে সম্পর্ক। ভর এবং ওজনের মাঝে সম্পর্ক জানতে হলে আমাদের আগে জানতে হবে ভর কাকে বলে এবং ওজন কাকে বলে। ভর একটি বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ বা ওই বস্তু যে পরিমাণ উপাদান নিয়ে গঠিত তাকে বলা হয় ওই বস্তুর ভর। অর্থাৎ বস্তুর ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়। বস্তুর ভর এম হচ্ছে কনস্ট্যান্ট, এটা কখনো পরিবর্তন হয় না। অর্থাৎ একটি বস্তুকে আমি পৃথিবীতে রাখলেও এর ভর যতটুকু পাবো, এটাকে আমি চাঁদে নিয়ে গেলেও ততটুকু পাবো, পৃথিবী থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় নিয়ে গেলেও ততটুকু পাবো। অর্থাৎ পৃথিবীর যে কোনো স্থানে বস্তুর ভর সমান থাকে এবং বস্তুটাকে পৃথিবীর বাইরে নিয়ে গেলেও ভর সমান পাওয়া যায়। অর্থাৎ ভর কোনো পরিবর্তন হয় না। এরপরে আমরা দেখব ওজন। ওজন ওজনকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। ডাব্লু সমান হচ্ছে mg। অর্থাৎ কোন বস্তুকে বা কোন উপাদানকে পৃথিবী তার নিজ কেন্দ্রের দিকে বা নিজের দিকে যে বলে আকর্ষণ করে বা যে বলে টানে তাকে বলা হয় ওই বস্তুর ওজন। তো যখন আমরা কোনো বস্তুর ওজন নির্ণয় করব, বস্তুর ওজনটা জি এর উপর নির্ভরশীল। বস্তুর ওজনটা সম্পূর্ণরূপে জি এর উপর নির্ভরশীল। অর্থাৎ জি এর মানের উপরে নির্ভর করে বস্তুর ওজন কত হবে। তাহলে আমরা ভর এবং ওজনের মধ্যে সম্পর্ক পাই যে বস্তুর ভরের সাথে যদি আমরা অভিকর্ষ ত্বরণ জি গুণ করি তাহলে বস্তুর ওজন পাওয়া যায়। এখন আমরা দেখব যে পৃথিবীর কোথায় ওজন বেশি আর কোথায় ওজন কম। পৃথিবীর কোথায় বস্তুর ওজন কেমন, পৃথিবীর কোথায় বস্তুর ওজন কেমন। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে ওজনটা নির্ভর করে জি এর উপর।
অর্থাৎ জি এর মান যদি বেশি হয় তাহলে বস্তুর ওজন বেশি হবে, জি এর মান যদি কম হয় তাহলে বস্তুর ওজন কম হবে। আমরা জানি মেরু অঞ্চলে জি এর মান বেশি, যেহেতু মেরু অঞ্চলে জি এর মান বেশি সেহেতু মেরু অঞ্চলে বস্তুর ওজনও বেশি হয়। আবার আমরা জানি বিষুবীয় অঞ্চলে জি এর মান কম, জি এর মান কম হলে বস্তুর ওজনও কম হবে, সেজন্য বিষুবীয় অঞ্চলে কোনো বস্তুর ওজন কম হয়। তাহলে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় বা বিভিন্ন স্থানে বস্তুর ওজন কম বেশি হয় এই বিষয়টি বুঝতে পারলাম। এখন আমরা মুক্তিবেগের রাশিমালা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। মুক্তিবেগের রাশিমালা, মুক্তিবেগের রাশিমালা এই টপিকটি আলোচনা করতে হলে আগে আমাদেরকে জানতে হবে যে মুক্তিবেগ কাকে বলে। মুক্তিবেগ হচ্ছে এমন একটা বেগ যেই বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে বস্তুটি আর কখনোই পৃথিবীতে বা ভূপৃষ্ঠে ফিরে আসবে না বা আসে না, সেই বেগটাকে বলা হয় মুক্তিবেগ। এখন আমরা মুক্তিবেগের রাশিমালা প্রমাণটি করব। আমরা জানি F সমান gm ডিভাইডেড বাই r এর উপরে স্কয়ার। আবার কৃত কাজ বা কতটুকু কাজ করলাম আমরা, এই কৃত কাজকে প্রকাশ করা হয় dw দ্বারা। dw সমান f ইনটু dr, অর্থাৎ একটি বস্তুকে dr দূরত্বে সরাতে কৃত কাজ। যেহেতু আমরা জানি সরণ s, এই ক্ষেত্রে সরণ হচ্ছে dr, অর্থাৎ আমরা বলকে যদি সরণ দ্বারা গুণ করি তাহলে তো কাজ পেয়ে যাই, সেহেতু এখানে কৃত কাজ dw সমান f ইনটু সরণ, আর এখানে সরণ হচ্ছে dr পরিমাণ। তাহলে dw সমান f এর পরিবর্তে লিখতে পারি আমরা gmm ডিভাইডেড বাই r স্কয়ার ইনটু dr। এখন আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব। উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলে আমাদের লাইনটি আসবে এরকম dw সমান ইন্টিগ্রেশন gmm ডিভাইডেড বাই r স্কয়ার ইনটু dr। তো ইন্টিগ্রেশনের দুইটি নিয়ম আছে, একটি লিমিট সহ আর একটি লিমিট ছাড়া। তো আমরা লিমিট সহ ইন্টিগ্রেশনটি করব। এই ক্ষেত্রে লোয়ার লিমিট 0, আপার লিমিট w, এই ক্ষেত্রে লোয়ার লিমিট r মানে পৃথিবীর ব্যাসার্ধ, আর আপার লিমিট অসীম। অর্থাৎ কোনো কাজ সম্পাদন করতে গেলে আমাদের হয় কাজটি হবে অথবা কাজটি হবে না, সেহেতু আমরা লোয়ার লিমিটটাকে ধরলাম 0 অর্থাৎ কাজ হবে না, আর আপার লিমিটটাকে ধরলাম w অর্থাৎ কাজ হবে। আর বস্তুটাকে আমরা যেই বস্তুটাকে নিক্ষেপ করলাম সেই বস্তুটাকে আমরা পৃথিবীর ব্যাসার্ধ হতে নিক্ষেপ করছি, এজন্য লোয়ার লিমিটটা, আর নিক্ষেপ করে পাঠাচ্ছি অসীমে, তাই আপার লিমিট অসীম। তাহলে dw ইন্টিগ্রেশন করলে হয় w আপার লিমিট w লোয়ার লিমিট 0। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পাশে dr লেখা, তার মানে শুধুমাত্র r স্কয়ারের ইন্টিগ্রেশনটা হবে, সেজন্য আমি gmm টাকে বাইরে বের করে নিয়ে আসলাম। gmm আপার লিমিট অসীম, লোয়ার লিমিট r, নিচে 1 বাই r স্কয়ার ইনটু dr। তাই w এর জায়গায় একবার w মান বসালাম, একবার 0 বসালাম। আর এই ক্ষেত্রে আমার আছে gmm, নিচে উপরে অসীম, নিচে r, নিচে r স্কয়ারটা উপরে গেলে r ইনভার্স 2, এখান থেকে আমাদের শুধুমাত্র dr। তো এই ক্ষেত্রে আমরা একটু দেখব একটা সূত্র আমাদের জানার জন্য, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n মানে x টু দি পাওয়ার n প্লাস 1, নিচে n প্লাস 1। তাহলে ইন্টিগ্রেশন r টু দি পাওয়ার মাইনাস 2 সমান r টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1, নিচে মাইনাস 2 প্লাস 1। তাহলে আমরা অনুরূপভাবে ইন্টিগ্রেশনটা এখানে করব। তাহলে এখানে থাকবে আমাদের w gmm r টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1, নিচে মাইনাস 2 প্লাস 1, আপার লিমিট অসীম, লোয়ার লিমিট r।
আমরা যদি এই পাশে করি তোমাদের বাকি অংশটুকু, তাহলে আমাদের বিষয়টা দাঁড়াবে W সমান GMM। এটুকু আমরা জানার জন্য লিখে দিয়েছি, যে আমরা দেখলাম সূত্রটা আসে কিভাবে। W সমান GMM, উপরে থাকে r টু দি পাওয়ার -1, নিচে -1, আপার লিমিট অসীম, লোয়ার লিমিট r। তাহলে এক্ষেত্রে W সমান -GMM 1/r, আপার লিমিট অসীম, লোয়ার লিমিট r। W সমান -GMM 1/, অসংজ্ঞায়িত -1/r, অর্থাৎ একবার আপার লিমিটের মান বসালাম, বিয়োগ দিয়ে লোয়ার লিমিটের মান বসালাম। তাহলে এখন W সমান -GMM ইনটু -1/r, বা W সমান আমরা পাই GMM ডিভাইড বাই r। আবার কৃতকাজজনিত গতিশক্তি W সমান হাফ mv²। অতএব হাফ mv² সমান GMM ডিভাইড বাই r, বা এই পাশ থেকে যদি mm বাদ দিয়ে দিই, তাইলে উপরে থাকবে v, এখানে থেকে v², উপরে থাকবে 2gm ডিভাইড বাই r, বা v² সমান 2 ইনটু, আমি যদি এক্ষেত্রে লিখি gm বাই r², যেহেতু এখানে ছিল একটা স্কয়ার, আমি একটা r ছিল, আমরা স্কয়ার দিয়েছি, তো সেই ক্ষেত্রে আমরা r দ্বারা গুণ করে দিলাম। তাহলে v² সমান 2, g সমান gm বাই r², অর্থাৎ আমরা সাইড লিখতে পারি g সমান gm বাই কি, r এর উপরে স্কয়ার। তাহলে gm বাই r² এর পরিবর্তে আমরা লিখতে পারি g, আর পাশে তো r রয়েছে, বা v সমান √2gr। এটি মূলত মুক্তিবেগের রাশিমালা, অর্থাৎ এই বেগে যদি কোনো বস্তুকে পৃথিবী থেকে নিক্ষেপ করা যায়, তাহলে বস্তুটি আর কোনোদিনও পৃথিবীতে ফিরে আসবে না। আমরা আমাদের প্রমাণে পৌঁছে গেছি, এখানে প্রমাণিত। আজকে এই পর্যন্তই, বাকি ক্লাসে আমরা ইনশাআল্লাহ বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।